আমাদের প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের প্রত্যেককেই জিওগ্রাফির অনলাইন ক্লাসে স্বাগতম জানাই। আশা করি ভালো আছো। তোমাদের আজকে পড়ানো হবে পশ্চিমবঙ্গের জলবায়ুর সেকেন্ড পার্ট। এর আগের দিন পশ্চিমবঙ্গের জলবায়ু সম্পর্কে যে সমস্ত অংশগুলো পড়ানো হয়েছিল এবং যে অংশগুলো বাকি রয়েছে সেই অংশগুলো সম্পর্কে আজকে আলোচনা হবে। এর আগের দিন পড়ানো হয়েছিল পশ্চিমবঙ্গের জলবায়ুর বিভিন্ন যে ঋতু বৈচিত্র্যগুলো রয়েছে, জলবায়ুটা কী কী ধরনের, এইগুলি সম্পর্কে। আজকে মূলত পড়ানো হবে যে পশ্চিমবঙ্গের জলবায়ুতে যে মৌসুমী বায়ুর প্রভাব রয়েছে সেই সম্পর্কে, তারপরে পশ্চিমবঙ্গের জলবায়ুর মুখ্য বৈশিষ্ট্যগুলো কী, আর পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে যে জলবায়ু বিরাজ করছে সেইগুলির ধারণা সম্পর্কে, যে অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গের জলবায়ু অঞ্চলগুলি সম্পর্কে। প্রথমেই আসি যে পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব কী। একটা প্রশ্ন হয়তো আসতেই পারে 2 মার্কের, যে মৌসুমী বায়ু কাকে বলে। মৌসুমী বায়ু কাকে বলে? বায়ু কি? এইরকম একটা 2 মার্কের হয়তো প্রশ্ন আসতেই পারে। প্রথমে অ্যান্সারটা কিভাবে লিখবে, যে মৌসুমী কথাটি এসছে আরবি শব্দ মৌসুম থেকে, যার অর্থ ঋতু। ভারত, পশ্চিমবঙ্গ সহ সমগ্র ভারতীয় উপমহাদেশের উপর যে বায়ু প্রবাহিত হয় সে বায়ুকে বলা হয় মৌসুমী বায়ু। এই বায়ু প্রধানত 2 প্রকার: উত্তর পূর্ব মৌসুমী বায়ু, যেটা শীতকালে আসে, আর দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, যেটা গ্রীষ্মকালের শেষে জুন মাসের সময় আসে। অ্যাকচুয়ালি বর্ষাকালে আসে, বর্ষাকালীন মৌসুমী বায়ু। তো এইরকমভাবে ধারণা দিতে হয়। আর পশ্চিমবঙ্গকে বলা হয় মৌসুমী জলবায়ু রাজ্য, আর ভারতকে বলা হয় মৌসুমী জলবায়ু দেশ। যেহেতু পশ্চিমবঙ্গ চ্যাপ্টার, সেহেতু পশ্চিমবঙ্গের রেফারেন্স দিতে হবে। পশ্চিমবঙ্গে ঋতুভেদে সংজ্ঞাটা কীরকম দাঁড়াবে, প্রথমে কোথা থেকে এসেছে সেই কথাটা দিলে, তারপরে যে পশ্চিমবঙ্গে বছরে ঋতুভেদে বিভিন্ন সময়ে বিভিন্ন বায়ু প্রবাহিত হয়। এই বায়ুকে বলা হয় মৌসুমী বায়ু। মৌসুমী বায়ু প্রধানত 2 প্রকারের: গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু, যেটাকে বলা বর্ষাকালীন মৌসুমী বায়ু, যেটাকে বলা হয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, আর উত্তর পূর্ব মৌসুমী বায়ু, যেটাকে বলা হয় শীতকালীন মৌসুমী বায়ু। আর এই মৌসুমী বায়ুর প্রভাবেই পশ্চিমবঙ্গের জলবায়ু নিয়ন্ত্রিত হয়। এরপরে আসে যে পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব কি। দেখো, মৌসুমী বায়ুর উপর ভিত্তি করে কিন্তু পশ্চিমবঙ্গের জলবায়ু বিরাজ করে। এই মৌসুমী বায়ুর উপর ভিত্তি করে পশ্চিমবঙ্গের জলবায়ুর নাম হয়েছে মৌসুমী জলবায়ু, মৌসুমী প্রকৃতির। এই মৌসুমী বায়ুর প্রভাবেই পশ্চিমবঙ্গ সহ সমগ্র ভারতবর্ষেরই কথা বলি, 4টি ঋতু বিরাজ করে: গ্রীষ্ম, বর্ষা, শরৎ আর শীত। তাহলে প্রথমেই দেখো যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমনের পূর্বকাল। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করে ভারতে জুন মাসের প্রথম সপ্তাহের দিকে। তার আগে, বিশেষ করে তোমরা এর আগের দিন পড়েছ বা শুনেছ যে মার্চ থেকে মে পর্যন্ত এই সময়কালে ভারতবর্ষের ওপর কিন্তু বিশেষ কোনো বায়ু থাকে না। এই সময়টাকে বলা হয় গ্রীষ্মকাল। এই গ্রীষ্মকালকেই বলা হয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমনের পূর্বকাল। এই সময় কিন্তু ভারতবর্ষে কোনো রকমের বায়ু থাকে না, তবে কিছু কিছু ঝড় বৃষ্টিগুলো উপকূলবর্তী অঞ্চলগুলিতে কিন্তু হয়। দ্বিতীয় নম্বরে দেখো মৌসুমী বায়ুর সময়কাল, মৌসুমী বায়ু কীভাবে ভারতের বায়ুকে কন্ট্রোল করছে। এর মূল যে নিয়ন্ত্রক সেই সময়টা হচ্ছে এই সময় দেখা যায়
যে মুখ্য মৌসুমী বায়ু রয়েছে যাকে বলা হয় ভারতবর্ষ পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের তার দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। এই যে এই বায়ুটি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, এই বায়ুটি অবস্থান করে। আর এই বায়ুটি পশ্চিমবঙ্গ সহ সমগ্র ভারতীয় উপমহাদেশে তার প্রাদুর্ভাব চালায় এবং বর্ষাকালের সূচনা করে। এই বায়ুর ফলে কিন্তু পশ্চিমবঙ্গে প্রায় 90% বৃষ্টিপাত হয়ে থাকে, সেটা আমরা জানি। তারপরে 3 নম্বরে দেখো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রত্যাগমন কাল। মানে এই বায়ুটা এর আগের দিন তোমরা জেনেছো যে বায়ুটি এটা চলে যায় শরৎকালের সময়, মানে ব্যাক হয়ে ঘুরে চলে যায়। এই বায়ুটি দেখেছে, এটাকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। এই বায়ুটাই ব্যাক হয়ে ঘুরতে শুরু করে, এটাকে বলা হয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রত্যাগমন কাল। আর এই প্রত্যাগমন কালও কিন্তু পশ্চিমবঙ্গের জলবায়ুকে কিন্তু নিয়ন্ত্রণ করে যায়। আমরা জানি যে এই সময় কিন্তু আশ্বিনের ঝড় হয়, যে সামান্য কিছু বৃষ্টিপাত হয়ে থাকে। তারপরে উত্তর পূর্ব মৌসুমী বায়ু সময়কাল, এটাকে আমরা শীতকাল বলি। এই বায়ুটি দেখা যায় ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই 3 মাসে। এই সময় যেহেতু এই বায়ুটি উত্তরের পার্বত্য অঞ্চল থেকে আসে, তার জন্য হিম শীতল হয়ে থাকে। পশ্চিমবঙ্গ সহ ভারতে শীত ঋতুর প্রাদুর্ভাব নিয়ে আসে। তো এইভাবেই পশ্চিমবঙ্গে এই মৌসুমী বায়ু কিন্তু পশ্চিমবঙ্গের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে। যখন থাকে না তখন গ্রীষ্মকাল, আর যখন মানে দুটো মৌসুমী বায়ু, একটা উত্তর পূর্ব আর একটা দক্ষিণ পশ্চিম আর একটা উত্তর পূর্ব মৌসুমী বায়ু। এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতবর্ষে বর্ষাকালের সূচনা করছে, তারপরে পর্যাপ্ত পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে। তারপরে এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যখন ফিরে যাচ্ছে, তখন কিন্তু পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলগুলিতে, এই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাত ঘটায়। এরপরেও আরেকটা মৌসুমী বায়ু আছে, যেটা উত্তর পূর্ব মৌসুমী বায়ু। এই বায়ুটা কিন্তু শীতকালে এসে পশ্চিমবঙ্গের তাপমাত্রা কিন্তু কমিয়ে দেয়। এভাবেই পশ্চিমবঙ্গের জলবায়ুকে এই মৌসুমী বায়ু কন্ট্রোল করে থাকে। এরপরে দেখো যে পশ্চিমবঙ্গের জলবায়ু বৈশিষ্ট্যগুলো। এই পশ্চিমবঙ্গের জলবায়ু কতগুলি বৈশিষ্ট্য রয়েছে। এই যেহেতু পশ্চিমবঙ্গ একটা মৌসুমী জলবায়ুর দেশ, তার জন্যে এই মৌসুমী বায়ুর উপর ভিত্তি করে তার কিন্তু বৈশিষ্ট্যগুলো আলোচিত হবে। এর বৈচিত্র্যগুলো তোমরা পয়েন্ট করেও লিখতে পারো, বা 1, 2, 3 এরকম করে নম্বর অনুসারে সিকুয়েন্সিয়ালিও লিখতে পারো। তো পয়েন্ট করে যদি লিখো তাহলে কিন্তু বেশি ভালো হবে। যেমন পশ্চিমবঙ্গে দেখা যায় ঋতু বৈচিত্র্য। পশ্চিমবঙ্গে ঋতু বৈচিত্র্য দেখা যায়। পশ্চিমবঙ্গে প্রধানত 4টি ঋতু রয়েছে: গ্রীষ্ম, বর্ষা, শরৎ আর শীত। এই পয়েন্টের ভিতরে এই অংশটা লিখবে যে পশ্চিমবঙ্গে বিভিন্ন সময় বিভিন্ন ঋতু দেখা যায়, প্রধানত 4টি ঋতু। এটা 1 নম্বর বৈশিষ্ট্য। মানে এরপরে 2য় নম্বর বৈশিষ্ট্য, যেমন এখানে রয়েছে মৌসুমী বায়ুর 2য় নম্বরে আছে পরে যেখানে গ্রীষ্ম আর বর্ষা ঋতুর প্রাধান্য বেশি। গ্রীষ্ম ও বর্ষা ঋতুর প্রাধান্য। গ্রীষ্ম বর্ষা ঋতুর প্রাধান্য বেশি। গ্রীষ্ম আর বর্ষা ঋতু কিন্তু 8 মাস, প্রায় 7 থেকে 8 মাস গ্রীষ্ম বর্ষা ঋতু দুটো মিলিয়ে। তোমরা জানো যে গ্রীষ্মকাল পড়ে যায় মার্চ মাসের পরে। মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত এইটুকু সময়কে নিয়ে কিন্তু গ্রীষ্ম আর বর্ষাকাল আর শীতকালে গ্রীষ্মকালের দৈর্ঘ্যটা বেশি, আর শরৎকাল আর শীতকালের দৈর্ঘ্য কিন্তু কম। তারপরে এখানে
তোমরা উষ্ণতার বৈচিত্র্য দিতে পারো, যে উষ্ণতার বিভিন্নতা, একটা পয়েন্ট। পশ্চিমবঙ্গের সর্বত্র একই রকমের উষ্ণতা থাকে না, আবার সব কালে একই রকমের উষ্ণতা থাকে না। যেমন শীতকালীন গড় উষ্ণতা 10 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস, আর গ্রীষ্মকালীন গড় উষ্ণতা কিন্তু 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আবার উত্তরের পার্বত্য অঞ্চলের উষ্ণতা কম, আর মালভূমি অঞ্চলের উষ্ণতা কিন্তু বেশি, যেমন পুরুলিয়ার উষ্ণতা বেশি। এর সঙ্গেই রয়েছে মানে বৃষ্টিপাতের বিভিন্নতা। সব জায়গাতে কিন্তু একই রকমের বৃষ্টিপাত হয় না, আর সব ঋতুতেও মানে বৃষ্টিপাত হয় না। বিশেষ করে বর্ষাকালে এই বৃষ্টিপাতের পরিমাণ বেশি, তোমরা জানো 90%-এর কাছাকাছি। তবে এই সমগ্র পশ্চিমবঙ্গের সমগ্র অংশে কিন্তু বৃষ্টিপাতের মানে বন্টনগত তারতম্য রয়েছে। যেমন পুরুলিয়া জেলাতে সব থেকে কম বৃষ্টিপাত হয়, আর উত্তরের যে পার্বত্য অঞ্চলের পাদদেশীয় জেলাগুলি রয়েছে, যেমন আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, এইগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু বেশি, 400 সেন্টিমিটারের কাছাকাছি। এখানে আরো কতগুলি আছে, যেমন মৌসুমী বায়ুর প্রাধান্য। মৌসুমী বায়ুর প্রাধান্য পশ্চিমবঙ্গের জলবায়ুর মূল কন্ট্রোলার বা প্রধান নিয়ন্ত্রক হিসেবে কাজ করে এই মৌসুমী বায়ু। আর মৌসুমী বায়ুর ফলে কিন্তু পশ্চিমবঙ্গের জলবায়ু মানে নিয়ন্ত্রিত হয়। তারপরে জলবায়ুর তারতম্য। জলবায়ু তারতম্য একটা পয়েন্ট। যেমন সমগ্র অংশের জলবায়ু কিন্তু একরকমের নয়। এইগুলি নিয়ে দেখো, এখানে পরে আলোচনা হবে। উত্তরের পার্বত্য অঞ্চলের জলবায়ু, দক্ষিণের উপকূলবর্তী অঞ্চলের জলবায়ু, মালভূমি অঞ্চলের জলবায়ু আর সমভূমি অঞ্চলের জলবায়ুগুলি সম্পর্কে আলোচনা হবে। মানে একই রকমের জলবায়ু কিন্তু সমগ্র পশ্চিমবঙ্গে নেই। এই সমস্ত পয়েন্টগুলো তোমরা পয়েন্ট করে লিখতে পারো মৌসুমী জলবায়ু সম্পর্কে। আবার বলি, ঋতু বৈচিত্র্য রয়েছে। ঋতু বৈচিত্র্যের ভিতরে পশ্চিমবঙ্গে 4টি ঋতু বিরাজ করে। সেই 4টি ঋতুর নাম লিখবে। গ্রীষ্ম, বর্ষা, শরৎ। সেই গ্রীষ্ম বর্ষা ঋতুর প্রাধান্য। গ্রীষ্ম বর্ষা ঋতুর সব থেকে বেশি সময় ধরে পশ্চিমবঙ্গে বিরাজ করে, 7 থেকে 8 মাসের কাছাকাছি। উষ্ণতার বিভিন্নতা। এই সমগ্র অংশে, পশ্চিমবঙ্গের সমগ্র অংশে উষ্ণতার বিভিন্নতা লক্ষ্য করা যায় এবং ঋতুভিত্তিক উষ্ণতার তারতম্য লক্ষ্য করা যায়। বৃষ্টিপাত লিখতে পারো যে দার্জিলিং এর উষ্ণতা খুবই সব থেকে কম, 10 ডিগ্রির কাছাকাছি গড়ে। আবার মালভূমি অঞ্চলের উষ্ণতা কিন্তু বেশি, 30 থেকে 35 ডিগ্রির কাছাকাছি গড়ে। গ্রীষ্মকালীন উষ্ণতা আবার ফের বেশি, 48 ডিগ্রি, 40, 48, 45 থেকে 48 ডিগ্রি, বা কখনো কখনো 40 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস। তারপর উষ্ণতার বিভিন্নতা। ঋতুভিত্তিক উষ্ণতার বিভিন্নতা রয়েছে, আর অঞ্চল ভিত্তিকও উষ্ণতার বিভিন্নতা রয়েছে। ওখানে কথা বলবে আবার দার্জিলিং এর কথা। দার্জিলিং এর উষ্ণতা কম, আবার মালভূমি অঞ্চলের উষ্ণতা বেশি। বৃষ্টিপাতের তারতম্য। বৃষ্টিপাতের কথা বলবে আবার, যে মালভূমি অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কম হয়, আবার পর্বতের পাদদেশীয় অংশে যেমন জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের জেলায় বৃষ্টিপাতের পরিমাণটা বেশি হয়। মৌসুমী বায়ুর প্রাধান্য। এখানে দুটো মৌসুমী বায়ু লক্ষ্য করা যায়, আর এই দুটো মৌসুমী বায়ু পশ্চিমবঙ্গের জলবায়ুকে কন্ট্রোল করে। জলবায়ুর তারতম্য। পশ্চিমবঙ্গের সর্বত্র একই রকমের জলবায়ু নয়, তোমরা জানো। মালভূমি অঞ্চলের যে 4টি জলবায়ু, এই সময় যে 4টি জলবায়ু রয়েছে, 4টি জলবায়ুর নাম তোমরা বলতে পারবে। উত্তরের পার্বত্য জলবায়ু, পশ্চিমের মালভূমি অঞ্চলের জলবায়ু, উপকূলীয় জলবায়ু আর সমভূমি অঞ্চলের জলবায়ু, 4টি ভাগে ভাগ করা যায়। আরও একটা রয়েছে বৃষ্টিপাতের প্রকৃতি।
বৃষ্টিপাতের প্রকৃতি, পশ্চিমবঙ্গের বৃষ্টিপাত কিন্তু প্রধানত শৈলক্ষেপ বৃষ্টিপাত। বেশিরভাগ যে মৌসুমী বায়ু, যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যে বৃষ্টিপাত ঘটায় সেটা কিন্তু পুরোপুরিভাবে শৈলক্ষেপ জনিত বৃষ্টিপাত। তবে গ্রীষ্মকালে কিছু কিছু সময় আবার উপকূলবর্তী অঞ্চলগুলিতে দক্ষিণবঙ্গের সাইক্লোন বা ঘূর্ণবাতের ফলে বৃষ্টিপাত হয়ে থাকে। এরপরে আমরা জানব যে পশ্চিমবঙ্গের মুখ্য মুখ্য জলবায়ু অঞ্চলগুলি সম্পর্কে। দেখো এখানে চারটা ভাগে ভাগ করে দিয়েছি। চারটি ভাগে মূলত ভাগ করা যায়, কিছু কিছু ভাগ আবার তিনটে ভাগে ভাগ করা যেতে পারে। উত্তরের পার্বত্য অঞ্চল, আমরা উত্তরের পার্বত্য অঞ্চল কোনটুকু অংশ সেটুকুকে জানি। এই উপরের অংশটুকু, এখানে রয়েছে দার্জিলিং, দার্জিলিং মহকুমা, কালিম্পং, কার্শিয়াং, আর এখানে রয়েছে জলপাইগুড়ি জেলার উত্তরাংশ। এখানেই কিন্তু লক্ষ্য করা যায় পার্বত্য জলবায়ু। পার্বত্য জলবায়ু মানে কি, সেখানে কিন্তু বছরের বেশিরভাগ সময় মানে শীত বিরাজ করে। এখানকার গড় উষ্ণতা 12 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস। গড় উষ্ণতা 12 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু শীতকালে আবার কখনো কখনো 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস কিন্তু চলে আসে। আর গ্রীষ্মকালে 18 থেকে 15 ডিগ্রির কাছাকাছি থাকে। এইটুকু স্থানে বৃষ্টিপাতের পরিমাণ, বাৎসরিক বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু 300 সেন্টিমিটারের বেশি হয়, 300 সেমির অধিক। আবার কোথাও কোথাও যেমন এইটুকু অংশে পর্বতের পাদদেশীয় অংশের ঢালগুলিতে কিন্তু 400 সেন্টিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত হয়ে থাকে। এখানে শীত ঋতুর প্রাধান্য বেশি আর গ্রীষ্ম ঋতুর প্রাধান্য কম। তারপরে আসি, এইখানে রয়েছে উপকূলীয় জলবায়ু। এখানে পূর্ব মেদিনীপুর জেলা, তারপরে সুন্দরবন, দক্ষিণ 24 পরগনা জেলায়, এই দুটো জেলায় কিন্তু উপকূলীয় জলবায়ু লক্ষ্য করা যায়। এই উপকূলীয় জলবায়ুতে গড় উষ্ণতা মানে সারা বছরে গড় উষ্ণতা 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস গড় উষ্ণতা। আর এইটুকু অংশের গড় বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু 150 থেকে 200 সেন্টিমিটার। 150 থেকে 200 সেন্টিমিটার। এইটুকু অবস্থানে বিরাজ করে সমভাবাপন্ন জলবায়ু। এখানে খুব গরমও নয়, আবার খুব শীতল নয়। এই জন্য মানুষ সবসময় চায় সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলগুলিতে তাদের জনবসতি গড়ে তুলতে। তোমরা দেখবে যে মুম্বাই, চেন্নাই, এই যে বড় বড় শহরগুলি গড়ে উঠেছে সমুদ্রের ধারে। বিশ্বের বড় বড় যেমন টোকিও, তারপরে নিউ ইয়র্ক, তারপরে লন্ডন, এই সমস্ত শহরগুলো গড়ে উঠেছে বিশেষ করে সমুদ্রের তীরবর্তী অঞ্চলে। এরপরে আসি মালভূমি অঞ্চল সম্পর্কে। এই পশ্চিমের মালভূমি অঞ্চল, এইটুকু অংশে এখানে রয়েছে পুরুলিয়া জেলা, তারপরে রয়েছে কিছুটা বাঁকুড়া জেলার অংশ, কিছুটা রয়েছে বর্ধমান জেলার অংশ, কিছুটা রয়েছে বীরভূম জেলার অংশ। এইখানে কিন্তু একটু তাপমাত্রার পরিমাণটা বেশি, আবার বৃষ্টিপাতের পরিমাণও কিন্তু কম। এখানে গ্রীষ্মকালীন তাপমাত্রা 40 ডিগ্রি থেকে 45 ডিগ্রি সেলসিয়াস গ্রীষ্মকালীন তাপমাত্রা। আর আবার এখানে শীতকালীন তাপমাত্রা কিন্তু 10 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে আসে। তোমরা জানো যে পাহাড়ি অঞ্চলগুলিতে শীতের প্রকোপটা একটু বেশি পড়ে। এখানে বৃষ্টিপাতের পরিমাণ 140 সেন্টিমিটার থেকে 150 সেন্টিমিটারের কাছাকাছি। বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু এখানে কিছুটা কম। আর বাদ বাকি অংশ যেটুকু রয়েছে, এইটুকুকে বলা হয় সমভূমি অঞ্চল। আর এইটুকু অংশে কিন্তু জলবায়ুর বৈচিত্র্য কিন্তু একটু আলাদা। বাদ বাকি এই তিনটে পার্ট থেকে এখানে আবার দুটো ভাগে ভাগ করা যায়। এইটুকু হচ্ছে উত্তরবঙ্গ, এইটুকু দক্ষিণবঙ্গ, আর এইটুকু উত্তরবঙ্গ।
এই উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গ, এখানে যে সমভূমি অঞ্চলের জলবায়ু রয়েছে, এই সমভূমি অঞ্চলের জলবায়ুতে আবার কিন্তু দুটো পার্ট রয়েছে। এখানেও কিন্তু মানে উষ্ণতারও পার্থক্য লক্ষ্য করা যায়। যেমন এখানে উষ্ণতার পার্থক্য, উত্তরবঙ্গের উষ্ণতা কিন্তু 15 ডিগ্রি থেকে 25 ডিগ্রি সেলসিয়াস। যেহেতু পার্বত্য অঞ্চলের কাছাকাছি, তার জন্য এখানে কিন্তু উষ্ণতার পার্থক্যটা একটু মানে উষ্ণতার পরিমাণটা একটু কম। আবার যদি এইদিকে আছে দক্ষিণবঙ্গের দিকে, এই দক্ষিণবঙ্গের দিকে উষ্ণতা কিন্তু একটু বেশি, 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। যেহেতু দক্ষিণ দিকে রয়েছে নিরক্ষরেখার কাছাকাছি, কর্কট ক্রান্তি রেখার দক্ষিণে রয়েছে, স্বাভাবিকভাবে এখানে সূর্যরশ্মির মানে ভার্টিক্যালি বা লম্বভাবে কিরণ দেওয়ার পরিমাণটা বেশি। আবার বৃষ্টিপাতেরও তারতম্য রয়েছে, এইটুকু অবস্থানে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা একটু বেশি, এখানে বৃষ্টিপাতের পরিমাণ একটু কম। যেমন উত্তর দিকে বৃষ্টিপাতের দক্ষিণ দিকে বৃষ্টিপাতের পরিমাণ 125 থেকে 175 সেন্টিমিটার, 125 থেকে 175 সেন্টিমিটার। এবার যদি আমি একটু উপরের দিকে দেখতে যাই, এই উত্তরবঙ্গে এখানে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ 175 সেন্টিমিটার থেকে 250 সেন্টিমিটার। তো এইরকমই জলবায়ু কিন্তু পশ্চিমবঙ্গে লক্ষ্য করা যায়। বিভিন্ন যে পশ্চিমবঙ্গের জলবায়ুগত অংশগুলি রয়েছে। আরেকটি বিষয় রয়েছে তোমাদের সিলেবাসে, যে এই ঋতু পরিবর্তন মানে পশ্চিমবঙ্গের যে ঋতু পরিবর্তন হচ্ছে, যে বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের জলবায়ু লক্ষ্য করা যাচ্ছে বা বিভিন্ন রকমের আবহাওয়া। তো এইরকম আবহাওয়া মানুষের জীবনে কি কি প্রভাবগুলি ফেলছে, এইগুলি হয়তো পরীক্ষাতে আসতেই পারে। মানব জীবনে এই ঋতু পরিবর্তনের প্রভাবগুলো কি, বা ঋতু যে পরিবর্তন হচ্ছে মানব জীবনে কি এফেক্ট ফেলছে, তোমরা নিজেরাই বুঝতে পারবে কতগুলি পয়েন্ট, যে এই ঋতু পরিবর্তন মানুষের জীবনে কি কিভাবে প্রভাব ফেলছে। দেখবে আমাদের পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষে এই ফসল উৎপাদন কিন্তু ঋতু অনুসারে হয়। ফসল উৎপাদন আমরা জানি, খারিফ শস্য রয়েছে যেগুলো গ্রীষ্মকালে হয়, রবি শস্য রয়েছে যেগুলো শীতকালে হয়। খারিফ শস্য, রবি শস্য, তারপর রয়েছে জায়িদ শস্য যেগুলো গ্রীষ্মকালে হয়। এই ফসল উৎপাদনকে ঋতু পরিবর্তন কিন্তু বিরাট একটা প্রভাব ফেলে। ঋতু পরিবর্তন হয় বলে বিভিন্ন রকমের ফসলগুলো কিন্তু পশ্চিমবঙ্গে চাষ হয়ে থাকে। তারপরে 2 নম্বরে আমরা দেখব যে মানুষের কাজের পরিবর্তন। দেখবে যে কোনো কোনো সময় দেখবে গ্রীষ্মকালের সময় যে খাল বিল পুকুরগুলো যখন শুকিয়ে যায়, তখন কিন্তু মানুষ মাছ ধরার দিকে বেশি একটু নজর দেয়, বা মানুষ ওই কৃষিকাজ ছেড়ে তখন কিন্তু, যেহেতু গ্রীষ্মকালের দিকে মানে বৃষ্টিপাতের পরিমাণটা কমে যায়, কৃষিকাজের পরিমাণও কিছু কমে যায়, যে মানুষ মৎস্য শিকারের দিকে কিন্তু একটু বেশি ঝুঁকে। আরো কতগুলি গুরুত্বপূর্ণ, যেমন রোগের প্রাদুর্ভাব। আমরা জানি যে বর্ষাকাল, এই সময় কিন্তু জ্বর, টাইফয়েড, নিউমোনিয়া এই ধরনের অসুখগুলো কিন্তু বেশি চলে আসে। আর যতই তাপমাত্রা কমতে থাকে বা শীতের সময় কিন্তু এই ধরনের অসুখের পরিমাণ কমে যায়। ঋতু পরিবর্তন হলে মানুষের কিন্তু অসুখেরও পরিবর্তন হয়ে থাকে বা স্বাস্থ্যেরও অবনতি হয়ে থাকে। তারপরে আরো কতগুলি রয়েছে, যেমন পোশাকের পরিবর্তন। আমরা গ্রীষ্মকালে সাধারণত পাতলা জামা কাপড় পরে থাকি, আর যখনই শীত ঋতু আসে তখন কিন্তু আমরা মোটা পশমের পোশাক লাগাই। তোমরা দেখবে যে কোথাও কোথাও পশ্চিমবঙ্গের নেপালি বাজার মানে বসে, বা নেপালি মার্কেট। দেখবে নেপাল থেকে কিছু লোক আসে, আর শীতের শুরুর দিকে তারা কিন্তু
বিভিন্ন ধরনের জামা, মোটা শীতের জামা কাপড় বিক্রি করতে আসে। মালদার শুভঙ্কর পাশে, পার্কের পাশে কিন্তু বসে, তোমরা হয়তো গেলে দেখতে পাবে। তো এইরকম মানে ব্যবসার ক্ষেত্রেও কিন্তু পরিবর্তন হয়ে থাকে, ব্যবসার ক্ষেত্রে। এটা একটা পয়েন্ট দিতেই পারো যে এই ঋতু পরিবর্তনের ফলে কিন্তু মানুষের ব্যবসারও পরিবর্তন হয়ে থাকে, যেখানে তোমরা কিন্তু এই উদাহরণটা দিতে পারবে। তারপরে আরো কতগুলি প্রভাব রয়েছে, যেমন আমাদের চোখে হয়তো পড়ছে না, যেটাকে পরোক্ষ প্রভাব আমরা বলে থাকি, যে ভৌমজলের হ্রাস। ভৌমজলের হ্রাস, এই ভৌমজলের পরিমাণ কিন্তু গ্রীষ্মকালে কমে যায়। কিছু কিছু জায়গাতে নলকূপ থেকে কিন্তু এই গ্রীষ্মকালের দিকে জল ওঠে না। তার মানে আমরা সারা বছর যে ভৌমজলটাকে ব্যবহার করছি, এই গ্রীষ্মকালের দিকে, গ্রীষ্মকাল আর শীতকাল এই দুটো সময় বৃষ্টিপাত না হওয়ার কারণে অতিরিক্ত পরিমাণে ভৌমজল আমরা ব্যবহার করি, যেটা রিচার্জ হতে পারে না। সেই কারণে ভৌমজল কিন্তু ধীরে ধীরে নিচের দিকে চলে যায়। আবার দেখি যে বন্যার প্রকোপও কিন্তু বৃদ্ধি পায়। বর্ষাকাল যখন আসে, বিশেষ করে যখন বর্ষাকাল আসে, এই সময় কিন্তু আমরা দেখে থাকি যে যে সমস্ত নিচু এলাকাগুলি রয়েছে পশ্চিমবঙ্গে, যে গঙ্গার ধারে, যেমন মালদা, মুর্শিদাবাদ, তারপরে রয়েছে বর্ধমান, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, এই সমস্ত জেলাগুলিতে বন্যার প্রকোপ কিন্তু বৃদ্ধি পায়। এছাড়াও রয়েছে কতগুলি পয়েন্ট আরও, যেমন খাদ্য অভ্যাসের পরিবর্তন। আমরা শীতকালের দিকে রুটি খাওয়া বেশি পছন্দ করি, আবার বর্ষাকালীন সময়ে বিশেষ করে বাঙালিরা দেখবে যে ভাতের চাহিদা একটু বেশি হয়, আর যখনই ঠান্ডার সময় আসে তখন শুকনো খাবারগুলো খেতে বেশি পছন্দ করি। আবার উৎসবে, বিভিন্ন উৎসবে মেতে উঠে, নতুন করে যখন ফসল টসল উঠে, যেমন নবান্নের যে উৎসবগুলো হয়, বর্তমানে নবান্নের উৎসব এখন কিন্তু প্রচলন বেশি নেই। তো এই জলবায়ু পরিবর্তন, ঋতু পরিবর্তন মানুষের জীবনে যে কি প্রভাবগুলো ফেলে, যে সমস্ত সেই প্রভাবগুলো হয়তো পরীক্ষাতে আসতেই পারে, 3 মার্কের অথবা 5 মার্কের। এই অংশটা তোমরা বই থেকে দেখে নিবে, খুবই সহজ পয়েন্টগুলি রয়েছে, আরও কিছু হয়তো পয়েন্ট থাকতে পারে। যাই হোক, আজকের মতো এ পর্যন্তই।